বন্ধুরা, গতকাল রাত থেকেই আরজিকর কাণ্ড নিয়ে যে বিষয়টি সবথেকে বেশি চর্চার মধ্যে রয়েছে বাঙালি সমাজের মধ্যে, তা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এই মামলার যে শুনানি ছিল সেই মামলা শুনানি হচ্ছে না, কেননা প্রধান বিচারপতির শরীর খারাপ, এবং এই নিয়ে তুমুল তুমুল আলোচনা চলছে। কিন্তু এরই মাঝে আজকে কলকাতা হাইকোর্টে এই আরজিকর সংক্রান্তই একটি মামলা হলো। সেই মামলা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে আইনজীবী মহলে। কেননা এক মামলার বিষয়বস্তু অত্যন্ত চমকপ্রদ, সেখানে প্রধান বিচারপতির ভূমিকা সেটাও চমকপ্রদ, তবে সব থেকে চমকপ্রদ হচ্ছে সিবিআইয়ের যিনি আইনজীবী রয়েছেন তার ভূমিকা নিয়ে। কি মামলার বিষয়বস্তু ছিল সেটা শুনলেই আপনারা চমকে যাবেন। মামলার বিষয়বস্তু হচ্ছে, এই আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এই রাজ্যে কি হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে পারে, বা কেউ বা কারা এই দাঙ্গা লাগিয়ে পুরো আরজিকর কাণ্ড কি ঘুরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এমনই চমকপ্রদ একটা জায়গা রয়েছে, সেখানে প্রধান বিচারপতির তো একটা ভয়ঙ্কর রকমের ভূমিকা রয়েছেই, কিন্তু তার পাশাপাশি সিবিআইয়ের যে ভূমিকা সেইটা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, এবং যিনি সিবিআইকে রিপ্রেজেন্ট করছিলেন তাকে নিয়ে একাধিক চমকপ্রদ তথ্য উঠে আসছে। সকলেই একটা কথাই বলছেন, এই যে সর্ষের মধ্যে ভূত, কি ভয়ঙ্কর অবস্থা চলছে, কি ভয়ঙ্কর খেলা চলছে, পুরোটা জানলে অবশ্যই চমকে যাবেন। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। সেই মামলায় এক আইনজীবী অভিযোগ করেন যে এই যে আরজিকর কাণ্ড রয়েছে, সেই আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে হিয়ারিং হয়েছে, সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে, এবং সেখানে যে জাজমেন্ট পাস হয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছে যে যে নির্যাতিতা আমাদের অভয়া বোন, তার নাম এবং ছবি কোথাও ব্যবহার করা যাবে না, সোশ্যাল মিডিয়ায় কিছুতেই করা যাবে না, এবং এই কাজ যারা করবেন সেটা কিন্তু চূড়ান্ত অপরাধযোগ্য হবে। কিন্তু যেটা অভিযোগ জমা পড়েছে, যে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা নাম ছবি তো প্রকাশ করছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এমন ভালগার, এমন কথাবার্তা লিখছেন যেটা কিন্তু চূড়ান্ত একটা অসহিষ্ণু অবস্থা তৈরি হতে পারে। সোশ্যাল মিডিয়া তো বটেই, সামাজিক জীবনেও সেটা কিন্তু একটা চূড়ান্ত অশান্তি নামিয়ে আনতে পারে। এবং স্পেসিফিক্যালি যখন প্রধান বিচারপতি এটা নিয়ে জিজ্ঞাসা করছেন, যে তথ্য উঠে আসছে সেটা ভয়ঙ্কর। যারা বা যে এই পোস্টটা করছে সেখানে যে নামগুলো, যে হ্যান্ডলারগুলো ইউজ করা হচ্ছে, প্রত্যেকটি মুসলিম নাম। এইবার যিনি পিটিশন করেছেন তিনি বলছেন যে এই নামগুলো আসল হতে পারে, এই নামগুলো ফেক হতে পারে, কিন্তু যেটাই হোক, যেভাবে এখানে এই ধরনের ভালগার একটা বিভৎস রকমের কন্টেন্ট পাবলিশ করা হচ্ছে, এবং এই অভয়া কাণ্ড নিয়ে সারা রাজ্যের সেন্টিমেন্ট কোন অবস্থায় রয়েছে সকলেই জানে। যে কোনো মুহূর্তে কিন্তু আগুনটা লেগে যেতে পারে। তাহলে এক হচ্ছে যারা করছে তারা যদি আসল হয়, তাহলে তাদের উদ্দেশ্য কি? এই দাঙ্গাটা লাগানো, এবং সেই জায়গা থেকে পুরো আরজি করের যে ইস্যুটা হয়েছে সেটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া। আর যদি এগুলো ফেক নেম হয়, স্পেসিফিক্যালি মুসলিমদের নাম ইউজ করা হচ্ছে, তাহলে কি উদ্দেশ্যটা ওই আগুন লাগানোর, যে কারণে স্পেসিফিক্যালি এই নামগুলো ইউজ করে হচ্ছে? এই ভয়ঙ্কর অভিযোগটা আসে, এবং এই মামলার বিষয়বস্তু শুনে আপনারা জানেন, যেহেতু সুপ্রিম কোর্টে এটা সাবজুডিস রয়েছে, সুতরাং আরজিকর সংক্রান্ত কোনো জিনিসই প্রধান বিচারপতি আর শুনছেন না, বা কলকাতা হাইকোর্ট শুনছে না। যেহেতু সুপ্রিম কোর্টের হিয়ারিং হবে, সেখানে হওয়ার পর শুনবে, এবং সমস্ত মামলা 18 তারিখ করে দিয়েছে। কিন্তু এর বিষয়বস্তু শুনে তিনি রীতিমতো চমকে যান। এবার তার ভূমিকা যেটা, সেটা সকলকে চমকে দিয়েছে কি কারণে। দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, যিনি শতপ্রণোদিত হয়ে এই মামলাটা নিয়েছিলেন, তিনি অসুস্থতার জন্য নাকি আজকে এই মামলাটা শুনানি করতে পারলেন না। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্যার, তিনিও প্রচণ্ড রকমের অসুস্থ ছিলেন, কিন্তু সেই অসুস্থতা সত্ত্বেও তিনি আইনকে একটুও নড়তে চড়তে দেবেন না। তিনি ভার্চুয়ালি বাড়ি থেকে এই হিয়ারিং অ্যাটেন্ড করেন, এবং শুধুমাত্র তাই নয়, তিনি যখন ম্যাটারটা বুঝলেন, শুনলেন, তিনি বললেন যে ইমিডিয়েটলি এই ম্যাটারটা সিবিআইয়ের হাতে হ্যান্ড ওভার করে দিতে হবে। সিবিআই এটা তদন্ত করে দেখবে, কেননা তারা যেহেতু এখানে ওই খুন ধর্ষণের মামলাটি করছে, এখানে দুর্নীতির মামলাটি করছে, এইখানে কি মোটিভটাকে পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের একটা কিছু তৈরি করা হচ্ছে, সেইটা দেখার জন্য সিবিআই এই মামলাটি দেখবে। অর্থাৎ সমস্ত আরজিকর সংক্রান্ত মামলা
সিবিআইয়ের হাতে ক্লাব করে দিচ্ছেন যাতে এখানে জাস্টিস হয়। কেননা এখানে সাধারণ মানুষ থেকে বিরোধী পক্ষ সকলের মনেই উঠে গেছে এবং একের পর এক যা তথ্য প্রমাণ আসছে সেটা থেকে প্রমাণিত হচ্ছে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের যে অংশকে দিয়ে তদন্ত করা হচ্ছে, তদন্তের নামে অ্যাকচুয়ালি তদন্তটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে, তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে। আর সেই জন্যই সমস্ত সিবিআই তদন্ত হাইকোর্ট কিন্তু দিয়ে দিয়েছে, সিবিআইয়ের হাতে দিয়ে দিয়েছে তদন্তভার। আর তাই এই মামলাটিও, যেখানে রাজ্য পুলিশ এত সক্রিয়, কে ফেক নিউজ ছড়াচ্ছে, আরজি কর সংক্রান্ত কী পোস্ট করছে সেই নিয়ে ধরপাকড় করছে, তা সত্ত্বেও তিনি সিবিআইয়ের হাতে দিয়ে দিলেন যাতে সিবিআইয়ের তদন্তে কোনো প্রতিবন্ধকতা না আসে। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ বা তাদের কোনো সেগমেন্ট এখানে এন্ট্রি নেওয়া মানে তদন্তের নামে ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হতে পারে, তথ্য প্রমাণ লোপাট হতে পারে। এই যে ধারণাটা আছে সেই জায়গাটার যাতে কোনো রকম কোনো স্কোপ না থাকে, প্রধান বিচারপতি কিন্তু এই রায়টা দিলেন। অদ্ভুত ভালো একটা জায়গা তৈরি হলো। কিন্তু এরপরই এলো কাহানি মে আসল টুইস্ট কি না, না সিবিআইয়ের যিনি আইনজীবী ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী, তিনি একটা অদ্ভুত দাবি করে বসলেন। তিনি বললেন যে সিবিআইয়ের এখনও অবধি এই ধরনের কোনো সাইবার ক্রাইমের আলাদা সেল নেই, তার ফলে এই এক্সপার্টাইজ না থাকার জন্য এটা সিবিআই করতে পারবে না, এর তদন্তভার দিয়ে দেওয়া হোক কলকাতা পুলিশের যে সাইবার ক্রাইম বিভাগ রয়েছে তাদের মধ্যে। আর এই প্লিটা শুনে উপস্থিত তো বটেই, কলকাতা হাইকোর্টের সমস্ত আইনজীবী কার্যত চমকে গেছেন, যেখানে অতীতে বারবার বারবার সিবিআই এই কথাটা বলেছে যে তাদের তদন্তকারী অফিসারদের এই কলকাতা পুলিশ হ্যারাস করে, তো সেখানে তদন্তে তারা বাধা সৃষ্টি করে, তথ্য প্রমাণ তাদের সঠিকভাবে হ্যান্ডওভার করা হয় না, যেটা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অবধি সুপ্রিম কোর্টের সামনে নিয়ে এসছেন। সেখানে সিবিআইয়ের হয়ে যিনি লড়ছেন সেই অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলছেন যে এই ব্যাপারটা কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের হাতে থেকে যাক, সিবিআইয়ের হাতে এক্সপার্টাইজ নেই। যেখানে প্রধান বিচারপতি নিজে উপলব্ধি করছেন যে সিবিআইয়ের হাতে গেলে তবেই ব্যাপারটার সমাধান হওয়া সম্ভব, পুরো ব্যাপারটার মোটিভটা কিন্তু ঘুরে যেতে পারে, এই দাঙ্গা লাগাবার চেষ্টাতে ব্যাপারটা অন্যদিকে যেতে পারে। সেখানে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী কী করে এই প্লিটা করছেন? যদিও প্রধান বিচারপতি বলেছেন না, এখনই আমি সাইবার ক্রাইমকে এখানে ঢোকাবো না, 18 তারিখ শুনানি আছে, সিবিআই আগে তদন্ত করে দেখুক এর পিছনে কী চলছে না চলছে, এবং সেখানে যদি প্রয়োজনীয়তা মনে করি 18 তারিখ তখন আমি সাইবার ক্রাইমকে এখানে ঢুকতে দেবো। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে অশোক চক্রবর্তীর এই ভূমিকা নিয়ে এত উত্তাল পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, কেন প্রশ্ন উঠছে সর্ষের মধ্যেই ভূত, এবং কেন এটাকে কলকাতা হাইকোর্টের ভয়ঙ্করতম খেলা বলা হচ্ছে, তার পিছনে কিন্তু এই অশোক চক্রবর্তীর অতীতের ভূমিকা এবং বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। দেখুন, অফিসিয়ালি কোনো আইনজীবী এটা নিয়ে মুখ খুলতে চাইছেন না, কিন্তু কলকাতা হাইকোর্টের বহু আইনজীবী বহু তথ্য প্রমাণ নথি তুলে দিচ্ছেন এবং সেই জায়গা থেকে ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে। তাহলে প্রথমেই জানতে হবে কে এই অশোক চক্রবর্তী এবং কেন এটাকে ভয়ঙ্কর খেলা বলছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। অশোক চক্রবর্তী সম্বন্ধে জানতে গেলে যেটা জানা যাচ্ছে, কেন্দ্রে যখন ইউপিএ সরকার চলছে তখন তিনি কেন্দ্রীয় দলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেই সংক্রান্ত তিনি সমস্ত কিছু করছেন। এরপর আপনারা জানেন সেই ইউপিএর হাত ধরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় আসার কিছু মাসের মধ্যেই তাদের মধ্যে স্প্লিট হয়ে যায়, ইউপিএ থেকে বেরিয়ে আসে তৃণমূল কংগ্রেস। তখন ওই কেন্দ্রীয় সরকারের যে দল রয়েছে তাদের সঙ্গে সখ্যতা হটিয়ে এই অশোক চক্রবর্তী, যিনি এখন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হয়ে রয়েছেন, তিনি তৃণমূলপন্থী হয়ে ওঠেন। তাদের সঙ্গে এতটাই মাখো সম্পর্ক হয় যে সরকারি বিভিন্ন পদ পাওয়া প্রায় ফাইনালাইজ নাকি হয়ে গিয়েছিল। সেই অশোক চক্রবর্তীকে বর্তমানে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল করে রাখা হয়েছে। তাহলে তিনি যে প্লিটা করছেন তাতে আখেরে সুবিধা কাদের হচ্ছে? এখানে যেখানে বারবার কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তারা তথ্য প্রমাণ লোপাট করেছে কিনা, সেই জায়গা হচ্ছে সিবিআইয়ের টিমে সেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইমকে ঢোকাতে তিনি চাইছেন নিজে থেকে। কিসের জন্য এই জায়গাটা চাইছেন? এইখানেই হচ্ছে চমকটা, এখানেই উঠছে প্রশ্নটা, যেখানে তারা থাকা মানে তথ্য প্রমাণ ঘেঁটে যেতে পারে। এইবার যেটা আইনজীবী মহল বলছেন যে এখানে এর পিছনে শাসক দলের খেলা নেই তো, সেই জন্যই কি এই ধরনের প্লি হচ্ছে, সাইবার ক্রাইমকে, কলকাতা পুলিশের সাইবার ক্রাইমকে সিবিআইয়ের মধ্যে ঢোকানোর চেষ্টা হচ্ছে, এই প্লিটা তিনি করে দিচ্ছেন, যেখানে কোর্ট অবধি বুঝতে পেরে, প্রধান বিচারপতি অবধি বুঝতে পেরে সেটাকে আটকাবার চেষ্টা করছেন। কেন এই প্রশ্নটা উঠছে? এবং এই রকম একজন মানুষকে যার গতিবিধি নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে আইনজীবী মহলেই, যে এটার মধ্যে কিছু একটা ফিক্সাস ব্যাপার রয়েছে, এটা স্ট্রেট ফরওয়ার্ড কিছু হচ্ছে না, তাকে তাহলে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল করে রাখা হয়েছে কেন? সিবিআইকে রিপ্রেজেন্ট করতে দেওয়া হচ্ছে কেন? খুব
সহজ কনক্লুশন আপনারা ইমিডিয়েটলি ঝাঁপিয়ে পড়বেন এবং প্রাথমিকভাবে যেটা বলবেন সেটা হচ্ছেন ওই তো দিদি মোদির সেটিং, দিদি দাদার সেটিং, সাদা শাড়ি আর সাদা দাড়ির সেটিং। না, ব্যাপারটা এত সহজীকৃত নয়। তাহলে তাহলে এর পিছনে কিন্তু গল্প শোনা যাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে মোদি শাহকে যে আরও আরও কষাস হতে হবে সেই জায়গাটা উঠে আসছে। কি জানাচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা যারা এই ঘটনায় চমকিত এবং এই নিয়ে তুমুল শোরগোল চলছে, এই নিয়ে তুমুল কথাবার্তা চলছে? তাদের বক্তব্য হচ্ছে যে এই পোস্টটায় আগে যিনি ছিলেন তিনি এই রাজ্যের এক রাজনৈতিক নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। এবার প্রবলেম হচ্ছে সেই রাজনৈতিক নেতা একবজ্ঞাভাবে এই রাজ্যের শাসক দলকে বিপদে ফেলে দিচ্ছিলেন। এবার একদিকে তিনি যেরকম ওই রাজনৈতিক নেতার মামলা টামলাগুলো করতেন, তার পাশাপাশি তিনিই কিন্তু একটা সিবিআইকে খুব ভালো জায়গা দিচ্ছিলেন, যে জায়গাটা কোনো রকমই শাসক দলকে বা তাদের সংক্রান্ত যেসব দুর্নীতিগুলো আসছিল সেখানে কোনো স্কোপ দিচ্ছিল না। ফলে প্রচণ্ড আতান্তরে পড়ে যাচ্ছিলেন এই রাজনৈতিক নেতা যাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশনগুলো হচ্ছিল। আর তাই এই জায়গাটাকে সেটিং করার জন্য, এই জায়গাটাকে খেলো করার জন্য ওই ভদ্রলোককে, যিনি এর আগে এই দায়িত্বে ছিলেন, সেই আইনজীবীকে সরানোর অত্যন্ত দরকার হয়ে পড়েছিল। আর সেই সরানোর কাজটা সরাসরি করতে গেলে মুশকিল আছে। ফলে যে রাজনৈতিক নেতার তিনি ঘনিষ্ঠ ছিলেন, তাঁরই দলের তার যে বিরোধী পক্ষ আছে তারা কেন্দ্রে গিয়ে লবিং শুরু করে দেন এবং সেই লবিংয়ের ফলে ওই আগে যিনি আইনজীবী ছিলেন তাকে ওই পোস্টটা থেকে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল পোস্টটা থেকে সরে যেতে হয় এবং তার জায়গায় এই অশোক চক্রবর্তীর এন্ট্রি হয়। কেন এই জিনিসটা করা হচ্ছে? এই জিনিসটা করতে গিয়ে যেটা কেন্দ্রকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে এই রাজ্যে শাসক বিরোধিতা করতে গিয়ে তিনি সামগ্রিকভাবে রাজনৈতিক গ্রিপটা নাকি নিয়ে নিচ্ছেন। ফলে এই দলের যারা আদি নেতা আছেন, এই দলের যারা সংঘঘনিষ্ঠ নেতা আছেন বা ওইসব যেসব ব্যাপার আছে, তাদেরকে আর রাজনীতি করার কোনো স্কোপ দিচ্ছেন না। এমনকি যেটা হাইকোর্টের ম্যাটার, যেটা আইনি ম্যাটার, সেখানেও তিনি গ্রিপটা নিয়ে নিচ্ছেন। ফলে এটা নিয়ে মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে। আর সব ব্যাপারেই তাকে যদি এতটাই প্রায়োরিটাইজ করা হয়, তাকে যদি এতটাই গুরুত্ব দেওয়া হয়, তাহলে এতদিন ধরে যারা দল করছেন, এতদিন যারা অন্য জায়গা থেকে এসে দলটাকে এই এই জায়গায় তুলে নিয়ে এসছেন, তাদের তো আর কোনো গুরুত্ব নেই, রাজনৈতিকভাবেও গুরুত্ব নেই, আবার আইনি লড়াইয়ের ক্ষেত্রেও তারা গুরুত্ব পাচ্ছেন না। সুতরাং তার ঘনিষ্ঠ বলে ওই আইনজীবীকে কেন এই অ্যাডিশনাল সলিসিটর জেনারেল পোস্টে রাখা হবে? এবার সেইটার পর যারা কেন্দ্রীয় নেতৃত্বে আছেন তারাও দেখলেন যে হ্যাঁ, ব্যাপারটা নিয়ে একটা ডামাডোল হচ্ছে, ফলে সেই ভদ্রলোককে সরে যেতে হয়, সেই আইনজীবীকে সরে যেতে হয়, আর এই অশোক চক্রবর্তীর সেখানে নাকি এন্ট্রি হয়। এবং এই অশোক চক্রবর্তী এন্ট্রি হওয়ার পর আজকের আর্গুমেন্টটাই দেখুন, যেখানে প্রধান বিচারপতি অবধি কলকাতা পুলিশের সাইবার ক্রাইমকে ঢুকতে দিতে চাইছে না, তিনি টেনে নিয়ে আসছেন। আর এই জায়গাটাতেই দুয়ে দুয়ে চার করছেন। তাহলে কি খেলাটা আছে? তিন চার রকমের হতে পারে। এক, এখন যা রাজনৈতিক পরিস্থিতি বা এখন যা তদন্তের জায়গা রয়েছে, সেই জায়গাটা অনুধাবন করার মতো জায়গাতেই কি এই অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী নেই? সম্ভাবনা দুই, তিনি সেটা খুব ভালোভাবেই অ্যাসেস করতে পারছেন এবং জেনে শুনেই তিনি কি সাইবার ক্রাইমকে ঢুকতে দিতে চাইছেন। যদি সেটা হয় তাহলে প্রশ্ন হচ্ছে তার সেখানে কি স্বার্থ আছে, এটাতে তদন্তে কোন স্বচ্ছতা হবে, এখানে সিবিআইয়ের ঠিক কোন সুবিধা হবে নাকি অসুবিধাটা বেশি হবে, সেটাই একটা কারুর কোনো দিক থেকে ইন্টেনশন আসছে। এই যে অশোক চক্রবর্তীকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার সঙ্গে অতীতে ইউপিএ সরকারের কেন্দ্রের সরকারি দলের একটা মাখো সম্পর্ক ছিল, তারপর এই রাজ্যের শাসক দলের সঙ্গে মাখো সম্পর্ক ছিল, তাকে তাকে এখন এখানকার অ্যাডিশনাল সলিসিটর জেনারেল করে রাখা হয়েছে এবং তিনি সিবিআইকে রিপ্রেজেন্ট করছেন এবং যে ধরনের ডিম্যান্ড করছেন তাতে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার অস্বস্তিতে পড়ছেন। তাহলে তাকে কি ব্যবহার করা হচ্ছে, নাকি তিনি জেনে শুনে করছেন, নাকি তিনি না জেনেই করছেন যাতে এই জায়গাটা হয়ে যাচ্ছে? অনেকগুলো প্রশ্ন সেখানে উঠে যাচ্ছে, কিন্তু তার ভূমিকা প্রশ্নের মুখে পড়ছে, এটা ফ্যাক্ট। তাহলে এই জায়গা থেকে আপনারা বলবেন যে এটা তাহলে মোদি শাহ কেন দেখছেন না? যদি সেটিংই না থাকবে, এটা সেটিংয়ের জন্যই তো এই ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছে। আর যদি না হয় তাহলে কেন দেখছেন না এরকম একটা লোক এখানে বসে আছে, যেখানে প্রধান বিচারপতি অবধি যে জিনিসটা করতে চাইছেন না তিনি সেই জিনিসটাই করিয়ে দিতে চাইছেন, এরকম লোককে তারা দেখতে পাচ্ছেন না? একটা কথা মাথায় রাখুন, সব দোষ মোদি শাহকে দিলে হবে না।
তারা অনেক কিন্তু বড় ব্যাপার দেখেন, বিদেশের সঙ্গে সম্পর্ক, এখানকার অর্থনৈতিক ব্যাপার, অন্য রাজ্যে কি আছে, তাদের নিজস্ব দলের রাজনীতি। সেখানে একটি রাজ্যের কে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হবে সেইটা নিয়ে তারই দলের কেউ গিয়ে সেখানে লবি করবে, আর সেইটার পর যাকে আসা আসা হবে সে কীরকম পারফর্ম করছে ডেলি বেসিসে সেইটা মনিটর করবে, এতখানি ফাঁকা সময় কি তাদের আছে? তবে হ্যাঁ, সেখানে প্রশ্নটা আইনজীবীরা এটাও তুলছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু সিবিআইয়ের মুখ পোড়াচ্ছে, সেটা কিন্তু কেন্দ্র সরকারের মুখ পোড়াচ্ছে, এবং সাধারণ মানুষের যে পালসটা আছে সেটিং, সেটা কিন্তু আরও জোরদার হচ্ছে। সুতরাং এই ঘটনা যখন ঘটেছে, এই সব ব্যাপার নিয়ে কিন্তু আরও বেশি সিরিয়াস হতে হবে এবং তাদের ডেডিকেটেড টিম রাখতে হবে যারা এইগুলোকে মনিটর করবে এবং ডেলি বেসিসে রিপোর্ট করবে। না হলে না হলে এই জিনিস কিন্তু সিবিআইয়ের মুখ পোড়ানোর পাশাপাশি সামগ্রিকভাবে আরজিকর ইস্যু নিয়ে মানুষের যে জায়গাটা তৈরি হয়েছে, তাদের যে ক্ষোভের জায়গাটা তৈরি হয়েছে, তাদের যে প্রতিবাদ প্রতিরোধের জায়গাটা হচ্ছে, সেখানে জল ঢেলে দেবে। আর এই পরিস্থিতিতে যদি সত্যি সিবিআই ফ্লপ করে, ফেল করে এবং আলটিমেটলি যদি আরজিকর কাণ্ডের জাস্টিস না আসে, তাহলে রাজনৈতিকভাবে কারা ক্ষতিগ্রস্ত হবে? তাহলে এই রাজ্য কি ভাবতে শুরু করবে? এই রাজ্যবাসী কাদেরকে ভিলেন মনে করবে? যারা সত্যিকারের আরজিকর কাণ্ডের অপরাধ করলেন তাদের সঙ্গে একই বন্ধনীতে, কিন্তু যারা বিচারটা দিতে পারলেন না তাদেরও বসাবে। সুতরাং ম্যাটারটা এতখানি সিরিয়াস জায়গায় চলে গেছে। আর সেইখানে আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যে প্লিটা সিবিআইয়ের হয়ে করলেন, যে রিকোয়েস্টটা তিনি প্রধান বিচারপতির কাছে করলেন, যেটা প্রধান বিচারপতিও অবধি আটকে দিলেন, সেই জায়গাটা 18ই সেপ্টেম্বরের আগে বড় কিছু মডিফিকেশন আসার দরকার আছে। এই প্লি মোটেই আইনজীবী মহল সঠিকভাবে সোজাভাবে হয়েছে এটা মেনে নিতে পারছেন না। আর সেই জন্যই আজকে কলকাতা হাইকোর্টে এই মামলা নিয়ে এত শোরগোল হয়ে গেছে। এক তো মামলাটার যে ম্যাটারটা রয়েছে, যে এইভাবে নাম ব্যবহার করে যেটা করা হচ্ছে, সেখানে কিন্তু রাজ্যে একটা বড় ধরনের কোনো গণ্ডগোল লাগতে পারে, যেখান থেকে পুরো আরজিকর কাণ্ডটা মুভ করে যেতে পারে এবং যারা প্রকৃত অপরাধী বা যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা ঘুরে যেতে পারে। প্রধান বিচারপতি সেটা অনুধাবন করলেন, তার অসুস্থ শরীর নিয়েও শুধুমাত্র বিচার দেবার জন্য তিনি তিনি এইভাবে ভার্চুয়ালি থাকলেন এবং সেটাকে সিবিআইয়ের হাতে ক্লাব করে দিলেন যাতে সিবিআইয়ের তদন্তে কোনো অসুবিধা না হয়। আর সেই জায়গাতে যারা থাকলে এখানে তদন্তে অসুবিধা হতে পারে, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে বলে সিবিআই তদন্তের অগ্রগতি হচ্ছে না সেইভাবে বলে একটা অভিযোগ উঠছে, একটা ধারণা তৈরি হচ্ছে, সেই সিবিআইকে যিনি রিপ্রেজেন্ট করছেন তিনি যেচে সেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইমকে ঢোকাতে চাইছেন। ফলে এই ম্যাটার নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে। কি বলবেন বন্ধুরা? সত্যি কোথা দিয়ে কিভাবে কি ভয়ঙ্কর খেলা হচ্ছে, সর্ষের মধ্যে ভূত, বাপরে বাপ, এই যে শব্দগুলো উঠে আসছে, সেটা কি সত্যিই জাস্টিফাইড নয়? আমাদের বোনটা কি সত্যিই জাস্টিস পাবে না? কোথায় খেলা হচ্ছে, কে খেলা করছে জানি না, কিন্তু যেটা হচ্ছে সেটা কি সঠিক হচ্ছে? প্রশ্নটা থাকলো আপনাদের কাছে। যেটা সঠিক মনে হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।